তার মানে কি 26,000 25,000 টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, তর্কের খাতিরে ধরে নিলাম বাদ দিয়ে দিয়েছেন, স্কুল কলেজগুলো পড়াবে কে? তার মানে কি এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করতে চাইছেন বিজেপি সিপিএম? একবার আপনাদের লজ্জা হলো না? সিপিএম নিজের আমলে কি করতেন? চিরকুটে চাকরি দিতেন, কই তার তদন্ত তো হয় না? বিজেপি রাজ্যে তো তদন্ত হয় না। যদি কেউ দোষ করে অপরাধীদের তো সমান দোষ হওয়া উচিত। শুধু বাংলার মানুষের ভাগ্যে কেন তাদের অদৃষ্টে সারাক্ষণ দুরাচার, ব্যভিচার, দুষ্টাচার, মিথ্যাচার, দুর্ভোগ, দুর্যোগ, দুশ্চিন্তা, দুঃশঙ্কা কেন থাকবে? বাংলায় জন্মানো কি অপরাধ? নাকি বাংলার ট্যালেন্টকে ভয় পায় ওরা? যদি 25,000 টিচার স্কুলে গিয়ে না পড়াতে পারে, তাহলে এরা ইঞ্জিনিয়ার তৈরি করবে কারা? ডাক্তার তৈরি করবে কারা? আইপিএস তৈরি করবে কারা? আইএস তৈরি করবে কারা? ডাব্লিউবিসিএস তৈরি করবে কারা? ডাব্লিউবিপিএস তৈরি করবে কারা? টিচার হবে কারা? প্রফেসর হবে কারা? যদি গেটওয়েটাকেই ফিনিশ করে দেওয়া হয়, কোলাপস করে দেওয়া হয়, তার মানে কি বাংলাকে পিছিয়ে দেবার একটা পরিকল্পনা? এডুকেশন সিস্টেমকে কোলাপস করা মানে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে লার্নিং মানে শিক্ষার সুযোগ না পেয়ে, এত টিচার যারা পড়ান তাদের বঞ্চিত করে শিক্ষার মানটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন না তো? এটা আমার মনে একটা কোয়েশ্চেন এসছে, কারণ আমি এই মাটিতে জন্মেছি এবং আমি বিজেপির টার্গেটগুলো বুঝি আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার টার্গেটগুলো। বাপ রে বাপ, সত্যি মহিয়সী নারী বটে। আজকে সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিলের যে রায় এসেছে, তারপর গোটা দলের গলা কার্যত শুকিয়ে কাঠ। দুদিকে আছে প্রবলেম। এক, যারা অযোগ্য, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল, ঘুষটা কাকে দিয়েছিল? তোলামূলের এজেন্টগুলোকে দিয়েছিল। তারা এবার টাকা ফেরতের জন্য ঝাঁপাবে, কেননা তাদের শুধু চাকরিই যায়নি, তাদেরকে সুদ সমেত তাদের বেতনের টাকা ফেরত দিতে হবে। একে তো চাকরি গেল, তার উপর ঘুষের টাকা গেল, আর তার উপর এখন বাজার থেকে ধার দেনা করে সুদ সমেত বেতনের টাকাটা ফেরত দিতে হবে। কিন্তু তারা এই তোলামূলের এজেন্টগুলোকে কি করবে? আর অন্যদিকে যারা সত্যি সত্যিই যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল অথচ তাদের চাকরিটা চলে গেল, তারা তারা কি এত সহজে ছেড়ে দেবে? এই সমস্ত কিছু অনাচারের জন্য দায়ী কে, কারা, আজকে মানুষের কাছে নতুন করে বুঝতে করে বাকি আছে। ফলে গোটা তোলামূল বাহিনীর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ওই আইটি সেল না নাইটি সেল কি আছে, সবেতেই ভটভট করে ভাট বকে। আজকে তার দেখা নেই। অনেক পরে, 6-7 ঘন্টা পরে, সেটাও দিদিমণি বেরোনোর পরে, তিনি বক্তব্য রাখতে এসেছিলেন, গোটা গাঁ জ্বালিয়ে দেওয়া সব কি সব গল্প, ভাটের গল্প দিয়েছেন, কিন্তু সোজা সাপটা কোনো উত্তর দিতে পারছেন না। তারপর নেটিজেনরা যা ধুয়ে দেওয়ার তাকে ধুয়ে দিয়েছে। ওই 3.5 বছরের জেল খাটা আসামি মুখপাত্র, সবে তো ফটর ফটর জ্ঞান, একটা কোনো কথা নেই। আর সেই জায়গায় মাননীয় বেরোলেন, বেরিয়ে নবান্নে বসে তিনি এই সাংবাদিক বৈঠক করলেন। শুনলেন বকলমবাজির একটা অংশ শুধু আপনাদের দেখালাম, একটা ছোট্ট অংশ, গোটাটা জুড়ে শুধু এরকম গলাবাজি ছিল। এবং প্রায় আধ ঘন্টার উপর ছিল এই সাংবাদিক বৈঠক। সাংবাদিক বৈঠক না কি সেটাকে আমি বলতে পারবো না, মানে রাজনৈতিক ভাষণ করে যান, আর কিছু ওই অনুপ্রাণিত সাংবাদিক আছে যারা এন্ট্রি পায়, যারা এটা প্রকাশ করতে পারে। তো সেখানে একটা জায়গায় দেখলাম বিকাশবাবুর উপর খুব রাগ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, রাজ্যসভার সিপিএম এর সাংসদ প্লাস আইনজীবী। দেখুন, রাজনৈতিকভাবে তার সঙ্গে আমার মতপার্থক্য থাকতে পারে, কিন্তু বিকাশ বাবুর মতো সজ্জন এবং এবং সব থেকে বড় কথা, দুর্নীতির ধারে কাছে না থাকা এরকম মানুষ সারা পশ্চিমবঙ্গে কিন্তু কমই আছেন। সেই বিকাশবাবুর উপর দেখলাম অসম্ভব রাগ, এবং সেই রাগ থেকে এক জায়গায় বলেই দিলেন যে বিকাশবাবুকে নাকি নোবেল দেওয়া উচিত, সেই নোবেলের জন্য তিনি নাম রেকমেন্ড করবেন। দেখুন, যদি ক্ষমতা থাকে, ওই 1147 দেশের মধ্যে কন্যাশ্রীকে প্রথম পুরস্কার যেরকম পাইয়েছিলেন, সেরকম বিকাশবাবুকে নোবেল পাওয়ানোর ক্ষমতা আপনার আছে কিনা দেখা যাক। কিন্তু বিকাশবাবুকে দেওয়া না হোক বা হোক, আমি সেটা জানি না। আজকে আপনি যেটা করলেন তার জন্য নোবেল, অস্কার, গ্র্যামি যা আছে সবকিছুর জন্য তো পশ্চিমবঙ্গবাসীর আপনার নাম রেকমেন্ড করা উচিত। একটা ঘটনা ঘটেছে, যে ঘটনার পুরোপুরি দায় এই সরকার, এই প্রশাসনের। সুপ্রিম কোর্টের রায়ের ছত্রে ছত্রে লেখা আছে, সিবিআই ফাইন্ডিংস কি কি আসছে, সিবিআই রিপোর্ট কি জমা পড়েছিল, সেইটা অবধি সুপ্রিম কোর্টের রায়ে আছে। আর সেইখানে গলাবাজি করে বলছেন সব দোষ বামেদের, সব দোষ বিজেপির। মানে নির্লজ্জতা কতখানি সীমা ছাড়ালে এরকম করা যায়, এরকম বলা যায়? আপনি না থাকলে বোধহয় সারা পশ্চিমবঙ্গ জানতে পারতো না। আজকে প্রথমেই তিনি শুরু করলেন যে
আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না। আমি জাজেদের কিছু বলছি না, খুব সম্মান করছি, কেননা জানেন তো যে এই কথাটা বললে ওখানে কন্টেম্পট অফ কোর্ট হয়ে যাবে, আদালত অবমাননা হয়ে যাবে। এই জন্য ন্যাকামিটা প্রথমে করে দিলেন। উনি তো কাউকে ভয় পান না, এত ক্ষমতা ছিল তো বললেন না কেন যে জাস্টিস সঞ্জীব খান্না মহামান্য বিচারপতি এটা ভুল রায় দিয়েছেন, আমার কাছে এসে শিখে যাওয়া উচিত। উনি তো সর্বজ্ঞ, সেটা বলার হিম্মত নেই। জাজমেন্টকে আমি জাজদের আমি সম্মান দিচ্ছি, জাজমেন্ট মেনে নিতে পারছি না, তো পারবেন কি করে? আপনার ভাইগুলো অপগণ্ডগুলো যেভাবে কিলো দরে টাকা তুলেছে আর চাকরিটাকে বিক্রি করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা লুট করেছে, সরকারি চাকরিটাকে একটা একটা এমন পর্যায়ে নিয়ে চলে গেছে, সেই জায়গায় সেটা ধরা পড়ে গেছে। আর সেই জন্য এই এত বড় টাকা তোলার ফান্ডটাকে পুরোপুরি নষ্ট করে দিচ্ছে। 26-এর নির্বাচন আসছে, মুশকিল তো হবেই, সেই জাজমেন্ট কি করে পছন্দ হবে? আজকে এই জাজমেন্টের জন্য দায়ী যদি কেউ হয়ে থাকে সেটা আপনি একা। গোটা বিশ্ব বলছে, গোটা বিরোধী দল বলছে, ডিফেন্ড করার জন্য আপনি এরকম কথা বলে যাচ্ছেন। তারপর সব থেকে আমি যেটা মুশকিলের বা অবাক বিষয়ের জিনিস দেখলাম, রায়ের কপি পড়ছেন। সেই রায়ের কপি আমিও পেয়েছি। যতগুলো পয়েন্ট আছে সবগুলো খুঁটিয়ে খুঁটিয়ে 3-4 বার করে আমি ভালো করে পড়লাম বোঝার জন্য। এত জ্ঞানীগুণী মাননীয়া বসে আছেন আমাদের নবান্নে, তিনি যখন বলছেন, সেখানে বলছেন যে কোনো পেমেন্ট করতে হবে না। মানে ওই কলকাতা হাইকোর্ট একটা রায় দিয়েছিল না যে বেতন ফেরত দিতে হবে, এবং সেই বেতন শুধু ফেরত দিলেই হবে না, তার সঙ্গে 12% ইন্টারেস্টটাও তাদেরকে দিতে হবে। তো সেই জায়গা থেকে বলছে না, কোথাও লেখা নেই পেমেন্ট করতে হবে না। মানে মানুষকে কিভাবে বিভ্রান্ত করে। ওখানে 46 নম্বর পয়েন্টের কথা বললেন, তার ঠিক আগেই 45 নম্বর পয়েন্ট আছে। সেখানে পরিষ্কার ভাষায় বলা আছে এই যে মামলাটা হয়েছে, এখানে ক্যান্ডিডেটকে দুভাগে ভাগ করা গেছে। নাম্বার 1 পোর্শন, যারা টেন্টেড, যারা অযোগ্য, পরিষ্কারভাবে প্রমাণ এসে গেছে তাদের সামনে। আর বাকি একটা অংশ রয়েছে, তারা যোগ্য নাকি তারা অযোগ্য সেই বিভাজনটা করা যায়নি। এখন যারা অযোগ্য তাদের চাকরি যাবে, এবং সব থেকে বড় কথা, তাদেরকে সুদ সমেত বেতন ফেরত দেওয়ার যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে, সেখানে ইন্টারফেয়ার করার কোনো দরকার নেই, এমনটাই সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা মনে করছেন। পয়েন্ট নাম্বার 1। আর তারপরে পয়েন্ট নাম্বার 46 বলেছে, যেহেতু এই যোগ্য এবং অযোগ্য বাছাই করা যায়নি একটা পোর্শনের, 16-17 হাজার ক্যান্ডিডেট রয়েছে যাদের যোগ্য বা অযোগ্য কোনোটাই কোনো ক্যাটাগরিতেই ফেলা যাচ্ছে না, কিন্তু তাদের চাকরি আপাতত যাচ্ছে। কিন্তু যেহেতু তারা যোগ্য না অযোগ্য, এই জায়গাটা ডিফারেন্সিয়েট করা যায়নি, তাদের আপাতত কোনো বেতন ফেরত দিতে হচ্ছে না। কিন্তু যে রিক্রুটমেন্টটা আবার এই 26,000 শিক্ষকের জন্য হবে, শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী যারা রয়েছেন তাদের জন্য এই 26,000 নিয়োগের প্রসেসটা আবার হবে। যারা অযোগ্য হিসেবে চিহ্নিত হয়ে গেছে তারা পার্টিসিপেট করতে পারবে না। তার বাইরে যারা এই এই প্যানেলে আছেন তারা, এবং যারা প্যানেলে নেই সকলেই এখানে তারা থাকতে পারবেন। 3 মাসের মধ্যে তারা সেখানে করবেন, এবং সেখানে যদি তারা যোগ্যতার প্রমাণ দিতে না পারেন সেক্ষেত্রে তাদের বেতন ফেরত দিতে হবে। আর এখানে বলে দিলেন কি, কাউকে বেতন ফেরত দিতে হবে না। মানে ঢপবাজি কোন লেভেলের চলে, এবং সেইটা যাতে ঢপবাজি হিসেবে কোনো চিহ্নিত করে দিতে পারে। বলে আমিও তো ইংরেজি বুঝি না। আপনি তো পৃথিবীর সব দেশে সব ভাষা বোঝেন বলে এসেছিলেন, রাশিয়ান, ফ্রেঞ্চ, কোনো ভাষা আপনার জানতে বাকি নেই, তাহলে ইংরেজি বুঝতে পারছেন না? এক জায়গায় বলছে যাদের ক্যান্সেল করা হয়েছে তারা আবার পার্টিসিপেট করতে পারবে। মানে এখানেও জেনারেলাইজ করার চেষ্টা করছে। সত্যি যাদের ক্যান্সেল হয়েছে সবাই করতে পারবে, যারা অলরেডি টেন্টেড, যারা অযোগ্য হিসেবে প্রমাণিত হয়েছে তারা পারবে না। যাদেরকে যোগ্য এবং অযোগ্য সেগ্রিগেট করা যায়নি তারাই পারবে, এবং সেইখানকার প্যানেলে যারা পরীক্ষা দিয়েছিলেন তারা পারবেন, সেই কথাই তো বলা হয়েছে। তারপর তো বললেন যে বাংলাকে টার্গেট করে ফেলেছে, এবং সেই প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন আমাদের একটা মন্ত্রীকে, পার্থকে জেলে রেখেছে। কিন্তু তো কোনো কথা বলেনি, কথা বলবেন কোন মুখে? একটা চোর, একটা জোচ্চোর, একটা বাটপার আপনার পাশে বসে আছে, গোটা সিস্টেমটাকে চুরি করে হিলিয়ে দিয়েছে। তার বান্ধবীর ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকার পাহাড় পাওয়া যাচ্ছে, আর আপনি রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার পাশের চেয়ারে বসে আছে, আপনি তার সন্ধান পান না। আর আজকে আপনি বলছেন আমি কোনো কথা বলিনি। কেন? আপনি কথা বললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? ভয় পেয়ে সবাই পার্থ চ্যাটার্জিকে ছেড়ে দিত? চেষ্টা তো কম করেননি তাকে বার করে নিয়ে আসার, পেরেছেন আজ অব্দি? কোটি কোটি টাকার উকিল লাগিয়েছেন। পার্থ যে একটা রেপুটেড চোর এটা আজকে প্রমাণিত হয়ে গেছে, সেই জন্য আজকে বাইরে আসেনি। বিচার চলছে, যে কোনো দিন শাস্তি হবে। বলছেন পার্থকে জেলে ঢুকিয়েছি, সেই জন্য একটা কথা বলেননি। কথা বলার মুখটা আছে আপনাদের? একটা চোর শিক্ষামন্ত্রী আপনার পাশের চেয়ারে বসে আছে, সেইটা অব্দি আপনি আইডেন্টিফাই করতে পারেন না, যদি না আপনার সঙ্গে কোনো কানেকশন থাকে। আমি সেই প্রসঙ্গে যাচ্ছিই না, সেটা সিবিআই বুঝবে, আদালত বুঝবে। কিন্তু আপনার পাশের চেয়ারে বসে আছে, আপনি তো রাজ্যের পুলিশ মন্ত্রী, কেন খুঁজে বার করতে পারেননি যে পার্থ একটা চোর, ক্রিমিনাল, চুরি করেছে?
বাংলার ভবিষ্যতের ছেলেগুলোর অন্ধকার করে দিয়েছে। আর তো কিছু করেছে আমি কিছু বলিনি, একটা জায়গায় কতগুলোকে শাস্তি করা হবে, তারপর বলছে এসএসসি একটা অটোনোমাস বডি, উই নেভার ইন্টারফেয়ার। তাহলে এই এসএসসি শিক্ষা দপ্তরের আন্ডারে নয় তো, অটোনোমাস বডি তো, তাহলে শিক্ষা দপ্তরটা রেখেছেন কিসের জন্য? তুলে ফেলে দিন না। শিক্ষা দপ্তরটা না থাকলে তার মুখ্যমন্ত্রী সেজে বসে আছেন কিসের জন্য? উনিও পদত্যাগ করে বেরিয়ে যান না। যে বিরোধীরা প্রশ্নগুলো তুলছে কি ইনভ্যালিড? বলছেন এসএসসি অটোনোমাস বডি, এসএসসি কি করে চলে কেউ জানে না? ক্ষমতা থেকে একবার গেলে সবই তো বেরোবে, নাকি ক্ষমতা থেকে যাওয়ার আগেই সবকিছু বেরোবে? সিবিআই তদন্ত তো এখনো বাকি আছে। বিকাশ বাবুকে নোবেল দেওয়ার কথা বললাম, সুকান্ত বাবুকে কথা বললেন, এবং তারপর বললেন যে 1,00,000 ভ্যাকেন্সি আমার হাতে আছে, শুধুমাত্র এই কেসটার জন্য করতে পারছিলাম না। আপনার হাতে যদি 1,00,000 ভ্যাকেন্সি থাকে, তাহলে এই কেসের সঙ্গে কি সম্পর্ক আছে? দুদিন আগে তো ঢপ মারছিলেন যে ওই ওবিসি সার্টিফিকেটের কেসটা আছে সেই জন্য চাকরি দিতে পারছেন না। এখন এই 26,000 চাকরি বাতিল আছে বলে আপনি 1,00,000 চাকরি দিতে পারছেন না? মানে এই বাংলার মানুষকে কতখানি বুদ্ধিহীন ভাবেন একবার ভেবে দেখে নিন। 26,000 চাকরি বাতিলের মামলা, সেই মামলা সুপ্রিম কোর্টে চলছিল বলে উনি নাকি 1,00,000 ছেলেকে চাকরি দিতে পারছিলেন না। এই মামলাটা রায় এসে গেছে, এবার 1,00,000 ছেলে চাকরি হয়ে যাবে। তাহলে নেক্সট 7 দিনের মধ্যে, নেক্সট 1 মাসের মধ্যে, নেক্সট 1 বছরের মধ্যে ভোটের আগে করে দেবেন তো 1,00,000 চাকরি। তারপরে নাকি 1,00,000 হাতে আছে। ওই ডবল ডবল বেতন, ডবল ডবল চাকরি, আবারও টোপ আসছে। টোপ দিলবেন আর এরকম 26,000 চাকরি বাতিলের দিন আগামী দিনেও দেখতে হবে, একদম জলের মতো স্পষ্ট। হচ্ছে এডুকেশন সিস্টেমটাকে ধ্বংস করতে যাচ্ছে বিজেপি সিপিএম, সেটা তো বললামই। তারপর আরেকজনের বিরুদ্ধে দেখলাম খুব রাগ, ওই গাঙ্গুলি না ডাঙ্গুলি, মানে এতখানি অশালীন বলে এরকম কেউ বলতে পারে? একজন মাননীয় সাংসদ, একজন প্রাক্তন বিচারপতি, তার নামটা অব্দি নাকি উনি জানেন না, তারপর ন্যাকামি করছেন। না না, আমি কাউকে অপমান করছি না, আমি আসলে নামটা সঠিকভাবে জানি না। আপনাকে যদি কেউ এইভাবে বলে আমি নামটা ঠিক করে জানি না, তারপর আপনার নামের অপভ্রংশ করে, পিছনে তো পুলিশ এলিয়ে দেবেন, যেটুকুনি আপনি পারেন, তার বাইরে কোনো ক্ষমতা আপনার নেই। পুলিশ দিয়ে শুধু গলা টিপে ধরার চেষ্টা, আর তারপর কোর্টে টেনে নিয়ে গেলে সেখানে হার হয়ে যাবে আপনার। আবার নির্লজ্জের মতো নতুন একটা কেস করাবেন। এই তো চলে আসছে গোটা বাংলা জুড়ে, বারবার অভিযোগ উঠছে, আমাদেরও তার খেসারত দিতে হয় মাঝে মাঝে। তো মাননীয় অভিজিৎ গাঙ্গুলি ছিলেন, সেই জন্য এই দুর্নীতিটা কথাটা খুলেছে, এক এক করে বেরোচ্ছে। এই বাংলার মানুষের মধ্যে আশা জাগছে, যে কথাটা বলেছিলেন যে ঢাকি সমেত বিসর্জন হবে। এই বাংলায় এই রকম যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, এবং সেই দুর্নীতিবাজগুলো এই প্রশাসনে, আপনার মন্ত্রিসভার মধ্যে, আপনার প্রশাসনের মধ্যে, আপনার দলের মধ্যে লুকিয়ে বসে আছে, গোটা বাংলা জানতে পারতো না যদি না ওই জাস্টিস গাঙ্গুলি বলে মানুষটা থাকতেন। আজকে প্রাক্তন বিচারপতি হয়ে গেছেন, তাকে বলছেন গাঙ্গুলি না ডাঙ্গুলি। আসলে রাগটা খুব, ভেবেছিলেন সব জায়গায় ম্যানেজ হয়ে যাবে। অভিজিৎ গাঙ্গুলির মতো শিরদাঁড়া সোজা করা মানুষ, সোজা করা বিচারপতি চলে আসবেন, এবং সেটা কার্যত ছোঁয়াচে রোগের মতো গোটা বাংলায় ছড়িয়ে পড়বে। বিচারপতিরা তো মেরুদণ্ড সোজা দেখাবেনি, বহু মানুষের মেরুদণ্ডটা সোজা হয়ে যাবে, যে না, প্রতিবাদটা করার দরকার আছে। এই চুরি চামারি যেগুলো চলছে সেগুলোকে বন্ধ করার দরকার আছে। যত নিপীড়ন হোক, যত প্রশাসনিক পুলিশি অত্যাচার লাগিয়ে দেওয়া হোক, তারপরও সত্যি কথাটা বলতে হবে, এদের পরিবর্তন করতে হবে। সেটা খুব গায়ে লেগেছে না? বাংলার মানুষ আজকে জাগছে। এই অভিজিৎ গাঙ্গুলি ছিলেন বলে এই যে কি পরিমাণ প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, এবং এই 26,000 চাকরি কাজকে বাতিল করতে হয়েছে, সেটা সামনে এসছে। না থাকলে যেরকম দুর্নীতি করে চলছিল সেরকমই চলে যেত। সেই জন্য অভিজিৎ গাঙ্গুলির উপর রাগ, গাঙ্গুলিকে ডাঙ্গুলি বানাচ্ছেন। যা অবস্থা হয়েছে, এবার কালীঘাটে গিয়ে তো আপনার সঙ্গে এই যাদের চাকরি গেল তারা ডাঙ্গুলি খেলবে বলছে। সোশ্যাল মিডিয়ার দিকে একবার চোখ রেখেছেন, পোস্ট আসছে এক এক করে। তারপর একটা জায়গায় আমি দেখলাম তিনি বলছেন, মোটামুটি 19-20 মিনিটের মাথায়, কোনো এক জেলা থেকে কি হয়েছে, 2016 সালে কারা মন্ত্রী ছিল, আমাদের কাছে রিপোর্ট দেবেন, আমাদের কাছে তো রিপোর্ট ছিল না, সেখান থেকে কি হয়েছে আমি জানি। একদিকে বলছেন আপনি জানেন একটা জেলা থেকে কি হয়েছে, আবার বলছেন আপনাদের কাছে কোনো রিপোর্ট ছিল না। আপনি পুলিশ মন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রী, আপনার কাছে যদি কোনো রিপোর্টই না থাকে, আপনার পুলিশ ডিপার্টমেন্টটা কি করছে? শুধু ইউটিউবাররা কে কি বলছে তাদেরকে ধরে গুছিয়ে কেস দিচ্ছে? আপনার আইবি ডিপার্টমেন্টটা কি করছে? রামনবমী মিছিল কোথায় বেরোবে তাদেরকে আটকাতে হবে, সেই প্ল্যানিং করছে? তাদের অন্য কোনো কাজে লাগাচ্ছেন না? আপনার মন্ত্রিসভায় মন্ত্রীরা চুরি করছে একটা বিশেষ জেলা থেকে, আপনি ইঙ্গিত করলেন, কাকে ইঙ্গিত করলেন সবাই বুঝে গেছে। সবকিছু গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, ওয়াশিং মেশিনের ফর্মুলা নিয়ে আসবেন এবার। তো
আপনি তো মুখ্যমন্ত্রী ছিলেন, আপনি বলছেন সিপিএম আমলে চিরকুটে চাকরি হয়েছে, এখন তো কোনো তদন্ত হয়নি। তো সিপিএম আমলে চিরকুটে চাকরি কোথায় হয়েছে? পশ্চিমবঙ্গে হয়েছে। পশ্চিমবঙ্গে পুলিশ ডিপার্টমেন্ট আপনার হাতে আছে, সিআইডি আপনার হাতে আছে। 15টা বছর তো প্রায় কাটিয়ে ফেলেন মুখ্যমন্ত্রী হিসেবে, এখন আপনি তদন্ত করে বার করতে পারেননি কেন? আরে সিপিএম কে আপনি কি করবেন? সিপিএম এর কথা ছেড়ে দিন। আপনার উপর যে 21শে জুলাইয়ের হামলা হয়েছিল, সেই 21শে জুলাইয়ের কমিশনের রিপোর্টটা বার করতে পেরেছেন? গৌতম দেবকে যে বলেছিলেন জেলে ঢোকাবেন হিডকো কেলেঙ্কারি, তাকে আজ অব্দি টাচ করতে পেরেছেন? হলে কি করে হবে? বি টিম যে কাজ করতে হবে না, নবান্নে গিয়ে ফিশ ফ্রাই খেতে হবে। আর এই ধরনের ঘটনা ঘটলে তখন সিপিএম কে দাগিয়ে দিতে হবে। বাঁচুয়া একটা ঢাল, সিপিএম আমলে হয়েছে, আমার আমলটা জাস্টিফাইড। বলার নেই। তবে সত্যি একটা জিনিস যেটা দেখলাম, যে আর দলের বাকি যারা সাঙ্গপাঙ্গ উপাঙ্গ আছেন, যারা চিৎকার করেন, যাদের জ্বালায় কান পাতা দায় হয়ে যায়, বাংলায় নাকি সব ভালো হচ্ছে, সব কুলুকুলু ফুলু ব্যাপার রয়েছে, আর বাকি ভারতবর্ষ মোদির জামানায় সমস্ত কিছু খারাপ হয়ে যাচ্ছে, একমাত্র মাননীয়ায় সবকিছু আছেন, তাদের আজকে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, একটা শব্দ বেরোচ্ছে না, চিচি চিচি করছে, খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের সোশ্যাল মিডিয়ায়, বাগাড়ম্বর সব বন্ধ হয়ে গেছে। আর সেই জায়গায় এখনো গলাবাজি করে যাচ্ছেন মাননীয়া, এবং বলে যাচ্ছেন এই যে ঘটনা ঘটেছে তার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই, তার প্রশাসনের কোনো দোষ নেই, তার দলের কোনো দোষ নেই, যত দোষ বাম বিজেপির। সত্যিই কি বাম বিজেপির দোষে আজকে বাংলার এই ছারখার অবস্থা? নাকি যিনি এই বক্তব্যগুলো রাখছেন তিনি, তার দল, তার প্রশাসন সব মিলেমিশে একাকার করে এই জায়গায়, এই অন্ধকারের জায়গায় বাংলাকে নিয়ে চলে এসছেন? এরপরও তারা 1000 টাকা 1200 টাকার ভাতা ভিক্ষায় ভুলে, ডবল ডবল চাকরি, ডবল ডবল বেতনের কথা শুনে 26 আবার জেতাবেন তো? যদি জেতান, এই রকম ঘটনা মুহুর্মুহু ঘটবে, তার জন্য প্রস্তুত নিন। আর যদি সত্যিই চান যোগ্যতার ভিত্তিতে চাকরি, ঘুষ না দিয়ে চাকরি, এবং চাকরিটা পাওয়ার পর সসম্মানে সারাটা জীবন চাকরি করার জন্য, এখানে পরিবর্তন করতেই হবে। যদি না করেন, এই বাগাড়ম্বরই শুধু কপালে জুটবে। কি বলবেন আজকে মাননীয়ার এই ভাষণ নিয়ে? এই এতগুলো কথা বললেন, যেগুলোকে বানিয়ে বানিয়ে বলা ছাড়া অন্য কিচ্ছু বলা যায় না। সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।